শুনি ক্লাসের কিছু পড়া হয় না, ছাত্রদের বলে যে তোমরা পড়ো, লেখো, ছবি আঁকো, এটা বানাও, ওটা বানাও। আমাদের যারা ওস্তাদ তারা আরবিতে অত্যন্ত পারদর্শী, কিন্তু মাতৃভাষায় তারা খুব দুর্বল। মাদ্রাসা লাইনে আমাদের আসাতেজা কেরাম যারা, তারা তো অনেক বড় বড় আলেম, কিন্তু তাদের লেখার দিকে তাদের ঝোঁক কম। আমি যাদের কাছে পড়েছি, বাংলাদেশে 2 জন আলেম তারা বাংলা সাহিত্যে বড় অবদান রেখেছেন। একজন হলেন মৌলানা শামসুল হক ফরিদপুরি, আর একজন মৌলানা নূর মোহাম্মদ আজমি। বই টেনে টেনে নামিয়ে পড়তাম, দেখতাম, এবং বের হয়ে দেখতাম যে আমার জামা কাপড় সব ময়লা হয়ে গেছে। ওই বইগুলো কেউ পড়তো না। তো আব্বা বললেন, তুমি যদি ক্লাসে ফার্স্ট হতে পারো, এর পরবর্তী পরীক্ষায় ফার্স্ট হতে পারো, তাহলে তোমাকে আমি একটা ফাউন্টেন পেন কলম কিনে দেবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আজকে আমরা যেখানে এসে বসেছি বা যার সাথে কথা বলতে এসে বসেছি, আমরা অনেকেই হয়তো ওনার নাম শুনেছি বা বাস্তবে আমরা কখনো দেখিনি বা দেখা হয়নি। আমার হাতে যেই বইটা দেখছেন, এই বইটি মূলত আল মুজামুল ওয়াফি, যেটা আধুনিক আরবি বাংলা অভিধান। আমরা যারা আরবি শিখেছি কখনো জীবনে, লাস্ট 30 থেকে 40 বছর আরবি শিখেছি, আরবি ভাষা শিখতে চেয়েছি, আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ডেরই হই না কেন, জেনারেল ব্যাকগ্রাউন্ড বা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, কওমি ব্যাকগ্রাউন্ড বা আলিয়া ব্যাকগ্রাউন্ড, এই কিতাব থেকে কেউ উপকৃত হয়নি বা উপকার পায়নি এরকম কেউ নেই। সেই মহান ব্যক্তি, সেই মহান মনীষী, তার সাথে আজকে আমরা বসেছি প্রফেসর ডক্টর মোহাম্মদ ফজলুর রহমান। তার কর্মময় জীবন, অনেক বড় বর্ণালী জীবন, ব্যস্তময় জীবন, অনেক কিছুই আছে তার, যেগুলো আমাদের সামনে আসেনি। আমরা চেষ্টা করব আমাদের আজকের এই সাক্ষাৎকারের মাধ্যমে, আমাদের আজকের এই কথার মাধ্যমে তার জীবনের অজানা অংশগুলো আমাদের সামনে নিয়ে আসার জন্য, যেন এর দ্বারা পাঠক উপকৃত হয় এবং যারা আমার শ্রোতা যারা আছে তারা যেন উপকৃত হয়, এবং আমাদের জীবনের পাথেয় হিসাবে যেন এটাকে আমরা ব্যবহার করতে পারি, পরবর্তীতে এখান থেকে কাজে লাগে। আসুন আর কথা না বাড়িয়ে আমাদের আজকের যিনি অতিথি ডক্টর মোহাম্মদ ফজলুর রহমান স্যার, তার সাথে আলোচনা শুরু করি। স্যার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, সবার আপনার ব্যাপারে অনেক আগ্রহ, অনেক জানতে চায় যে এই ব্যক্তিটা কে। যাক, আপনি স্বাভাবিকভাবেই প্রচার বিমুখ মানুষ, এতদিন মানুষের সামনে আসেন নাই, আপনার অনেক লম্বা কর্মব্যস্তময় জীবন গেছে। আপনি ঢাকা ইউনিভার্সিটির চেয়ারম্যানও ছিলেন এক সময়, অ্যারাবিক ডিপার্টমেন্টের, এখনো আছেন, খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করছেন। আর সবচেয়ে যেই কারণে আপনাকে মানুষ মনে রেখেছে, আপনার যে অভিধান যার কথা বলেছিলাম। স্যার, আপনি যদি একটু শুরু থেকে আমাদেরকে একটু দর্শক শ্রোতাদের আপনার গল্পগুলো একটু শোনাতেন স্যার, একটু শুনতাম আমরা এখান থেকে উপকৃত। অনেক ধন্যবাদ। আমি প্রথমে সরকারি প্রাইমারি স্কুলে পড়েছি, ক্লাস 5 পর্যন্ত পড়েছি। তারপরে আমি স্কুল লাইনে পড়তে যাব এরকম চিন্তা ছিল। হঠাৎ করে আমার আব্বা বললেন যে না, তুমি মাদ্রাসায় পড়বে, তুমি কালকেই আমাদের বাড়ির কাছে যে মাদ্রাসা, যেটার সুপার ছিলেন আমার আব্বা, বললেন যে আমার মাদ্রাসায় তুমি যাও। তো সেখান থেকে আমি মাদ্রাসায় চলে যাই এবং দাখিল, আলিম, ফাজিল, কামিল এই লাইনে আমার লেখাপড়া। আমি দাখিল পরীক্ষা দিয়েছিলাম 1960 সনে, 1960। পাকিস্তানের তখন পাকিস্তানের 1960 হচ্ছে দাখিল, এবং তখন আলিম ছিল 4 বছরের। আচ্ছা, 61, 62, 63, 64। 1964 সনে আমি আলিম, তারপরে 65, 66 সনে আমি ফাজিল পরীক্ষা। এগুলো কোন প্রতিষ্ঠান থেকে করেছিলেন? সারসিনা দারুস সুন্নাত আলিয়া মাদ্রাসা। যেহেতু আপনি বরিশালে জন্ম নিয়েছেন, আপনার বাড়ির পাশে, ওই মাদ্রাসা থেকে দাখিল, আলিম এবং ফাজিল। তারপরে আমি কামিল পড়ার জন্য মাদ্রাসা আলিয়া ঢাকায় চলে আসি। আমার প্রিন্সিপাল আমাকে বললেন, তুমি যদি কলেজেই পড়ো, আমার প্ল্যানটা ছিল যে আমি কামিল ফার্স্ট ইয়ার ওখানে পড়বো, সেকেন্ড ইয়ারে এসে আমি ঢাকায় ভর্তি হব এবং আমি কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হচ্ছি। আমাদের সময় এখনকার মতো সুযোগ ছিল না, ওই কলেজে পড়তে হতো, মানে ফাজিল পাস করার পরেও কলেজে পড়তে হতো, আর এখন আলিম পরীক্ষা দিয়ে ইউনিভার্সিটিতে চলে আসতো। তো প্রিন্সিপাল বললেন যে না, তুমি যদি কামিল এখান থেকে পরীক্ষা না দাও, তাহলে তুমি এখনই ঢাকা আলিয়া মাদ্রাসায় গিয়ে ভর্তি হও, এটাই ভালো হবে তোমার জন্য। ওই মাদ্রাসা আলিয়া ঢাকাতে আমি ভর্তি হই এবং সেকেন্ড ইয়ারে, কামিল সেকেন্ড ইয়ারে আমি কলেজ ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিলাম, শেখ বোরহানুদ্দিন কলেজ। আর কামিল পরীক্ষা মাদ্রাসা আলিয়া ঢাকা থেকে দেই 1968 সনে, আর 1969 সনে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই। একসাথে দুটো করেছিলাম, 1 বছর, সেকেন্ড ইয়ারটা। তো এই অভিধানের প্রতি আমার একটা ছোটবেলা থেকে আগ্রহ ছিল। আমি যখন ছোট ছিলাম যখনই আমি উর্দু, আরবি, ফার্সি, ইংরেজি এইসব ভাষার সঙ্গে পরিচিত হই, তখনই আমার মনে হতো যে একটা কথাকে
আমি বাংলায় বলে এটা উর্দুতে কিভাবে বলা যায়, আরবিতে কিভাবে বলা যায়, ইংরেজিতে কিভাবে বলা যায়, তাহলে প্রতিশব্দগুলো আমার জানা দরকার। তখন তো এই আগ্রহটা আমার প্রথম থেকেই ছিল। তখন তো সমাজে এইরকম চর্চাও ছিল না মনে হয়। এরকম কোনো চর্চা ছিল না আমার ভিতর থেকে। হ্যাঁ, আমাকে ক্লাসের টিচার, ছোট ছিলাম, জিজ্ঞেস করতো যে বলো এটার ইংরেজি কি, এটার আরবি কি, সবাইকে জিজ্ঞেস করতেন। তো মনে হলো যেন আমি স্যারকে, হুজুরকে মানে সন্তুষ্ট করতে পারতাম, এরকম। তো থেকে আরো আগ্রহটা বাড়ে। তো কামিল 1968 সনে পাশ করে, 1970 সনে ইন্টারমিডিয়েট পাশ করে অনার্সে ভর্তি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 1970 সনে অনার্স। আমি ভর্তি হয়েছিলাম মেধার ভিত্তিতে রাষ্ট্রবিজ্ঞানে, পলিটিক্যাল সায়েন্সে। আচ্ছা স্যার। অনার্স। তো এটা আমার আব্বা শুনে একটু মন খারাপ করেছেন যে আমার উচিত ইসলামিক স্টাডিজ অথবা আরবিতে পড়া, আচ্ছা, যাতে আমি লাইনচ্যুত না হই। আচ্ছা। তখন আমি ওই সাবজেক্ট পরিবর্তনের একটা সময় থাকে 3 মাস, ওই 3 মাসে আমি রাষ্ট্রবিজ্ঞান থেকে আরবিতে চলে আসি। আচ্ছা। তবে আমি সাবসিডিয়ারি বিষয় রাখি, দুটো সাবসিডিয়ারি বিষয় আমাদের সময় রাখতে হতো, একটা রাষ্ট্রবিজ্ঞান আর একটা বাংলা। আচ্ছা। আমার মাতৃভাষার প্রতি আমার একটা ঝোঁক সবসময় ছিল, এবং যে কোনো কিছু আমি যাই বুঝি আমি মাতৃভাষায় যেন বুঝি, এটা আমার একটা খেয়াল ছিল। তো আমি অনার্সে ভর্তি হই 1969 সনে আমি ভর্তি হই অনার্স ফার্স্ট ইয়ারে, এবং 3 বছরের অনার্স কোর্স ছিল। 1972 অনার্স পরীক্ষা দিই, আর 1973 মাস্টার্স। তো মুক্তিযুদ্ধের কারণে 2 বছর সেশন জট হয়, আমার অনার্স পরীক্ষা 72-এর পরিবর্তে 74-এ হয়, আর মাস্টার্স 73-এর পরীক্ষা 75-এ হয়। এই যে মাস্টার্স পরীক্ষা দিয়ে আমার মাথার ভিতরে ওই যে ডিকশনারি, অভিধান, এগুলো তখনও ছিল, কিন্তু আমি কিছু লিখিনি। তো এই সময় আমার ভাবলাম যে পরীক্ষার রেজাল্ট 6-7 মাস সময় লাগবে, আমি বসে বসে একটা কাজ করি, বাংলা শব্দের ইংরেজি কি হয়, আরবি কি হয়, এইভাবে একটু চিন্তা করলাম। তো এই সময়ের মধ্যেই আমি আমার যে প্রথম বই দিশারি, বাংলা ইংরেজি আরবি শব্দ শিক্ষা, এটা আমি লিখে ফেলি। লেখার পরে এই বই প্রকাশ হবে কিভাবে, আমি তো কিছুই জানি না। আচ্ছা। তো আমার কাছে তখন মনে হলো যে বাংলা একাডেমিকে তখন চিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে, এখান থেকে বই প্রকাশ হয়। আমি সাহস করে একা মানে বাংলা একাডেমিতে চলে গেলাম। হ্যাঁ, তখন ডক্টর আশরাফ সিদ্দিকী হলেন ওখানকার মহাপরিচালক, বড় সাহিত্যিক। তো ওনাকে স্লিপ দিয়ে ওনার সঙ্গে দেখা করলাম, অনেকক্ষণ অপেক্ষা করতে হলো। তো বললেন যে আপনি কি চাচ্ছেন, কি জন্য আছেন? আমি বললাম স্যার আমি এরকম একটা ওয়ার্ড বুক লিখেছি, বাংলা ইংরেজি আরবি, এটা বাংলা একাডেমি থেকে প্রকাশ করা যায় কিনা, এই জন্য আমি আসছি। উনি বললেন দেখেন, যেহেতু আরবি আছে, আপনি একটা কাজ করেন, ইসলামিক ফাউন্ডেশনে চলে যাবেন। এখনকার যে ইসলামিক ফাউন্ডেশন, এটার নাম ছিল তখন ইসলামিক একাডেমি। ইসলামিক একাডেমি। তো এইখানে আপনি যান, এইখানে প্রকাশনা বিভাগের প্রধান হচ্ছেন শাহেদ আলী সাহেব, উনি একজন কবি শাহেদ আলী। তো ওনার সঙ্গে গিয়ে দেখা করেন। আমি ঠিক সরল মানে ওই ইসলামিক একাডেমিতে চলে গেলাম, শাহেদ আলী সাহেবের রুম খোঁজ করে ওনাকে বললাম যে আমি এরকম একটা ছোট্ট বই লিখেছি, এটা প্রকাশ করা যায় কিনা ইসলামিক একাডেমি থেকে। উনি আমাকে বললেন যে আমরা এখন বিশ্বকোষ নিয়ে চিন্তা করছি, আর আপনি একটা ওয়ার্ড বুক নিয়ে আসছেন, এটা আমাদের পক্ষে ছাপানো সম্ভব না। তখন ওই সংক্ষিপ্ত বিশ্বকোষ, ইসলামী বিশ্বকোষ, এই প্রকল্পটা ওখানে হয়, কাজ চলছে। এটা কি 1977 সালের কথা? 1977 সনের একটু আগে, 76। তো এই অভিজ্ঞতা নিয়ে আমি গেলাম আমার একজন আত্মীয় এবং মুরব্বী মৌলানা মোহাম্মদ আব্দুর রহিম সাহেব। আপনারা ওই সময়ের জন্য অনেক বিখ্যাত, অনেক বইয়ের লেখক। উনি তখন লিখেন, উনি নাখালপাড়ায় থাকেন, আমি ওনার বাসায় চলে যাই। ওনাকে বললাম যে মামা আমি এরকম একটা ওয়ার্ড বুক লিখেছিলাম, তো আমার অভিজ্ঞতা হচ্ছে এই বাংলা একাডেমি এবং ইসলামিক একাডেমি। উনি আমাকে বললেন তুমি একটা কাজ করো, তুমি কালকে এই পাণ্ডুলিপিটা নিয়ে ওই জাহানে-নও অফিসে চলে যাও, মানে ওনার পত্রিকা ছিল জাহানে-নও, আর ওখানে একটা প্রেস ছিল ওনারই নিজের। এইখানে তুমি ওই অ্যারাবিক কম্পোজ জানে একটা ছেলে, নামটা বলে দিয়েছিলেন, তো ওর সঙ্গে দেখা করো এবং ওর কাছে দিয়ে দাও, ও কম্পোজ করতে থাকো। তারপরে যখন এক ফর্মা কম্পোজ হবে, তুমি যে পরিমাণ ছাপবে ওই কাগজটা কিনে দিয়ে ওইখানে ছাপা হোক, দেখা যাক কি হয়। আমি তাই করলাম। তো তখন ওই হাতে লেটার কম্পোজ টাইপ বসিয়ে তারপরে তো ওরকম যখন ছেলেটার নামটা আমার মনে আসবে হয়তো একটু পরে, যে কম্পোজটা করতো। তো ওইভাবে হলো। আমি যখন এক ফর্মা কম্পোজ হয়, আমি বাংলা বাজারে গিয়ে 2 রিম কাগজ কিনে দিই, নিউজ প্রিন্ট। প্রথমে নিউজ প্রিন্ট, আর অল্প কয়েকটা বই যাতে একটু মানে ওস্তাদদের কাছে দেওয়া যায়, সুধীজনের কাছে দেওয়া যায়, এই জন্য সাদা
কর্ণফুলী পেপারে চেপেছিলাম, আর বাকিটা নিউজ পেপার। তো সেই বই তখন ওইভাবে ছাপা হয়, আমি নিজেই এটা ছাপি। এবং আমার মামা বললেন, তোমার বই কাউকে দেওয়ার দরকার নেই, তুমি সাহস করো, নিজেই করবা। আমি নিজের খরচে ছাপি, এবং আমার ওই বইয়ের দাম ছিল, নিউজ প্রিন্টের দাম ছিল 12 টাকা গায়ের দাম, আর সাদা যেটা এটার দাম ছিল 15 টাকা। এইভাবে আমার এই বই প্রথম ছাপা হয় দিশারি। স্যার, আপনি তো কথার ফাঁকে মাওলানা আব্দুর রহিম সাহেবের কথা বলেন, তার সাথে যে এই বই রিলেটেড বা লেখা রিলেটেড যে স্মৃতিচারণ গুলো আছে, একটু যদি আমাদের কিছু মনে। এই দিশারি বইতে প্রথম বইতে উনি একটা ছোট্ট লিখে দিয়েছিলেন, দোয়াপত্র আর কি। আচ্ছা, পাণ্ডুলিপিটা মোটামুটি উনি দেখে দিয়েছিলেন, সাহস দেখিয়েছিলেন। তারপরে তো অন্যান্য প্রকাশনা যখন হয়েছে তখনই ওনার পরামর্শ আমি নিয়েছি। এবং আমার একটা বই, শেখ বিন বাজের বই, নকদুল কওমিয়াতিল আরাবিয়া আলা দাউইল ইসলাম ওয়াল ওয়াকি, আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ ইবনে বাজ, ওনার লেখা বই। এটা আমি বাংলা অনুবাদ করেছিলাম। স্যার কত সালে হতে এটা ছিল? এটা প্রথম ছাপা হয়েছে 1983। 1983 পরবর্তীতে। এবং এই বইটার পাণ্ডুলিপি আমি সব আমার মামাকে পড়ে শুনিয়েছি, এবং উনি আমাকে কিছু পরামর্শ দিয়েছিলেন। সেই পরামর্শ আমি অনুবাদের ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করেছি। স্যার, ওনার কোনো উপদেশ যেটা আপনার জীবনে কাজে এসেছে পরবর্তীতে আমাদের এখনকার প্রজন্মের স্যার এটা অনুসরণ করতে পারে? ওনার তো অনেক ব্যাপক কাজকর্ম, কর্মময় যেমন ওনার রাজনীতি, তেমন ইসলামী সাহিত্য চর্চা, তো এইগুলোর মধ্যে আমি তেমন একটা আমি ঢুকিনি। আচ্ছা, এবং আমাকে উনি ঢুকাতে চাননি। আচ্ছা, উনি আমাকে বলেছেন যে তুমি লেখাপড়াই করো, ভালো, এটা ভালো করবে। তো এই বিন বাজের বইটা যখন আমি অনুবাদ করি, তখন যে উপদেশটা উনি আমাকে দিয়েছিলেন অনুবাদ করার জন্য, জি স্যার, এইটা আমাকে মারাত্মক হেল্প করেছে। আমি ওনাকে একটা প্যারাগ্রাফ, 1 পৃষ্ঠার একটা প্যারাগ্রাফ প্রথম পড়লাম, উনি আমাকে থামিয়ে দিলেন। উনি বললেন যে তুমি যে অনুবাদটা করেছো, বাংলাদেশে যারা আরবি থেকে বাংলা অনুবাদ করে তার মধ্যে এটা ভালো ভালো বলা যায়, কিন্তু এটাতে হবে না। হ্যাঁ, আচ্ছা স্যার, তুমি একটা কাজ করো, আরবি সেন্টেন্স একটা অনেক বড় হয়, এইটাকে বাংলায় তোমার অনেক সেন্টেন্স করতে হবে ছোট ছোট। তো এই একটা প্যারাগ্রাফকে তুমি কয়েকটা প্যারাগ্রাফ করবে। আর ফার্দার কাজ করার আগে তুমি কতটুকু করেছো? আমি বলেছি যে আমি অর্ধেক করে ফেলেছি। তো বাকি কাজ করার আগে তুমি ইত্তেফাকে যে উপসম্পাদকীয় গুলো বের হয়, এইগুলো তুমি কয়েকটা উপসম্পাদকীয় পড়বে। এবং এখানে দেখবে যে এই সাহিত্যিকরা কিভাবে লেখে। তারা এত বড় বড় বাংলা সেন্টেন্স লেখে না, ছোট ছোট সেন্টেন্স লেখে। এবং অনুবাদক হিসাবে তোমার স্বাধীনতা আসে। যদি তোমার বুকে বল থাকে তাহলে তুমি বাড়াতে কমাতেও পারো। তোমার ভাবতে হবে যে আরবি লেখক তার পাঠকদেরকে যে কথাটি বুঝিয়েছেন, তোমার বাংলা পাঠককে তুমি সেই কথাটা বুঝাতে পারলে কিনা। এইটা বোঝানোর জন্য তুমি সেন্টেন্সকে তুমি ভাঙবে, বড়কে ছোট করবে, যোগ করবে 2-1টা শব্দ, যাতে করে তোমার পাঠক এটা পড়তে আগ্রহী হয়। আর না হলে যে কোনো বই, অনুবাদের বই ধরলেই বোঝা যায় যে এটা অনুবাদের বই। যদি অনুবাদ বোঝা না যায়, এরকম অনুবাদ করতে পারো, তাহলে এটা সার্থক। তো আমি বুঝতে পেরেছি উনি আমাকে কি বলেছেন। এবং আমি ইত্তেফাকের একটা উপসম্পাদকীয়ও পড়িনি, কিন্তু আমি ধরে ফেলেছি আমাকে কি করতে হবে। তারপরে আমি এসে যে অর্ধেক অনুবাদ করেছিলাম, এটা আবার আমি করলাম। আচ্ছা, আবার করলাম নতুন করে। হ্যাঁ, নতুন করে এই অর্ধেক করলাম। বইটা বেশি বড় না, ছোট। তারপরে ওনাকে গিয়ে একদিন বললাম যে মামা, আমি আবার অনুবাদটা আবার আমি করেছি, তুমি তাহলে নিয়ে আসো। ওনাকে আমি পড়ে শোনালাম। উনি জাস্ট এরকম বললেন যে এরকম অনুবাদ করতে হবে, তো বাকিটা তুমি করে ফেলো। তা বাকি অর্ধেক অনুবাদ করে আমি কয়েক বৈঠকে ওনাকে পুরো অনুবাদটা আমি শুনিয়েছি। এটা ছিল ওই নকদুল কওমিয়াতিল আরাবিয়া আলা দাউইল ইসলাম ওয়াল ওয়াকি। আমি নাম দিয়েছিলাম ইসলাম ও বাস্তবতার আলোকে আরব জাতীয়তাবাদ। এবং এই বইটি আমি নিজে ছেপেছিলাম 1983 সনে। পরবর্তীতে 2000 সনে এই বই সৌদি আরব ছেপেছে। এই যে বিন বাজের যে সংস্থা দারুল ইফতা, এই সংস্থা থেকে এই বই তারা ছেপেছে তাদের খরচে। পরবর্তীতে আমি আবার ছেপেছি। স্যার, তার মানে এখন যারা অনুবাদ করছে, বর্তমান সময়ে তো অনেক অনুবাদক আছে বাংলাদেশে যারা মাদ্রাসায় ঘরানায় পড়াশোনা করেছে, অনুবাদ করছে, তাদের উদ্দেশ্য কি স্যার, আপনার মেসেজটা কি সেম হবে যেটা আব্দুর রহিম সাহেব রহমতুল্লাহ দিয়েছিলেন? একদম সেম। আমরা যেটা দেখি মাদ্রাসা লাইনে আমাদের আসাতেজায়ে কেরাম যারা, তারা তো অনেক বড় বড় আলেম, কিন্তু তাদের লেখার দিকে তাদের ঝোঁক কম। আমি যাদের কাছে পড়েছি, তো আল্লামা কাশগরি সাহেবের নাম বলতে পারি। উনি লেখালেখি করতেন,
মুফতি আমিনুল হাসান সাহেব লেখালেখি করতেন, কিন্তু আমি সারসিনা পর্যন্ত যে পড়েছি সেখানকার বড় বড় ওস্তাদরা বড় বড় মুহাদ্দিস, কিন্তু তারা লেখার দিকে তেমন ঝোঁক তাদের ছিল না। এবং মাওলানা আব্দুর রহিম সাহেব আমাকে বলেছিলেন যে বাংলাদেশে 2 জন আলেম তারা বাংলা সাহিত্যে বড় অবদান রেখেছিলেন। একজন হলেন মাওলানা শামসুল হক ফরিদপুরি, আর একজন মাওলানা নূর মোহাম্মদ আজমি। তো নূর মোহাম্মদ আজমি সাহেব তখনও জীবিত যখন এই কথাটা বললেন, তারা বেশ অবদান রেখেছে। তো আমি সাহস করে বলিনি যে আমি যার সঙ্গে কথা বলছি তিনিও তো একজন, তো আমি এটা বলিনি, আমার মনের মধ্যে ছিল। তো আসলেই এরকম কয়েকজন হাতে গোনা লোক যারা আলেমদের মধ্যে বাংলায় লেখালেখি করে বেশ ভালো লেখালেখি করেছেন। এবং শামসুল হক ফরিদপুরি সাহেবের সম্পর্কে আমার ধারণাটা তখন আরো পরিপক্ক হয়। আমি হজে যাব 1990 সালে, অনেক পরের কথা। তো আমি হজে গিয়ে আমি কি করব, মাদ্রাসার সিলেবাসে বইটাই পড়েছি, কিন্তু এখন তো প্র্যাকটিক্যাল আমি হজে যাব। তো আমি বাইতুল মোকাররমে গেলাম যে হজের বই কোথায় পাওয়া যায়, ছোট ছোট কয়েকটা বই কিনলাম, পড়লাম, কিন্তু কোনো বই পড়ে আমি ঠিক বুঝতে পারছি না যে আমাকে আসলে কি করতে হবে। আচ্ছা, তারপরে আমার যেখানে আমি থাকতাম ওইখানে পুরার একটা বই, প্রথম কভার পেজটা নেই, ওইখানে দেখি শামসুল হক ফরিদপুরি সাহেবের একটা বই হজের উপরে লেখা। আমি বইটা পড়ে দেখি যে নাই, তো আমি যা চাই তাই পাচ্ছি, এবং স্পষ্টভাবে আমি সবকিছু আমি বুঝতে পারছি। তখন আমার বুঝে এটা এসছে যে ইনি বড় আলেম এবং ইনি বাংলা ভাষায় উনি পারদর্শী। নূর মোহাম্মদ আজমি সাহেবের তেমন বইপত্র আমি পড়ি। তো আমার আপনি যেটা জিজ্ঞেস করলেন যে সব আলেমদের ক্ষেত্রে, আমার এরকম একটা ধারণা যে আলেমরা আমাদের যারা ওস্তাদ তারা আরবিতে অত্যন্ত পারদর্শী, কিন্তু মাতৃভাষায় তারা খুব দুর্বল। তারা পড়াতেন আমাদেরকে উর্দুতে, আমি যখন পড়েছি উর্দুতে পড়াতেন। এই যে আরবি এবং উর্দু, কিন্তু তাদের মাতৃভাষা বাংলা হলেও এই বাংলায় যখন তারা কথা বলেন তখন এই বাংলাটা ঠিক বইয়ের ভাষা বা লেখার ভাষা হিসেবে স্ট্যান্ডার্ড হয় না। এই একটা দুঃখ আমার ছিল ওই সময়ের কথা। হ্যাঁ, যে কারণে ওই সময়ের কথা, জি স্যার, যে কারণে আমি ওই ছাত্র জীবন থেকেই আমার একটা ধারণা যে আমি যা পড়ি এটা আমি বাংলায় বুঝবো এবং বাংলায় আমি আমার মাতৃভাষায় আমি প্রকাশ করব। এই বাতিকটা আমার মধ্যে ছিল, যে কারণে পরবর্তীতে আমার যা লেখালেখি করেছি তার মধ্যে আমি মনে করি যে বাংলায় আমি যা লিখেছি এটাতেই আমার একটু স্যাটিসফ্যাকশন হয়। আরবিতেও আমি লিখতে পারবো, উর্দুতেও লিখতে পারবো, ইংরেজিতেও লিখতে পারবো। আমার পিএইচডি থিসিস ইংরেজিতে। আচ্ছা স্যার, এটা আমি, হ্যাঁ, তারপরেও আমি মনে করি যে আমি মাতৃভাষায় যেভাবে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি কথা বলতে বা লিখতে, অন্য ভাষায় অতটা হবে না। আমার ভাষার দখল প্রথমে মাতৃভাষা। আমি যত আরবি যতই পড়ি না কেন, যত পিএইচডি করি না কেন, আমার দখলটা মাতৃভাষায় আমি মনে করি ভালো। তারপরে উর্দু, কারণ আমার পড়ার ভাষা ছিল উর্দু। আচ্ছা, আমি এতদিন পড়িনি, কিন্তু এখনো যে কোনো উর্দু বই পড়ে উর্দু যারা ভাষী তাদের সঙ্গে কথাবার্তা বলতে আমার কোনো সমস্যা হবে না। তারপরে আরবি, ইংরেজি, তারপরে ফার্সি কিছুটা জানি। এই অনেক কবিতা মুখস্থ করেছিলাম বুঝে বুঝে, সেটা কিছুটা দখল আছে। স্যার আমরা যেটা জানি সেটা হচ্ছে আপনার পিএইচডি করেছেন স্যার আরবি ব্যাকরণ শাস্ত্র রচনার, আরবি অভিধান শাস্ত্র রচনার জন্য। স্যার এটা কিন্তু খুবই স্পেসিফিক একটা চিন্তা, সাধারণ মানুষ এরকম চিন্তা করে বা যারা করে খুব মানে গোছানো একটা চিন্তা যদি আমরা বলি, এই চিন্তাটা স্যার আপনার কিভাবে? এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি ওই যে দিশারি লিখলাম, তারপরে আমি লেখালেখি থামাই নাই। আমি একটা বাংলা ইংরেজি বাংলা থেকে আরবি একটা ডিকশনারি লিখে ফেললাম। আচ্ছা, যেটা পরবর্তীতে পকেট অভিধান হিসেবে ছাপা হয়। তো বাংলা আরবি একটা অভিধান আমি লিখে ফেললাম, একদম অ থেকে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শেষ করে ফেললাম। আমি আমার প্রফেসর, আমার যিনি স্যার ডক্টর মুস্তাফিজুর রহমান স্যার, ওনাকে আমি বললাম কি যে স্যার আমি এরকম একটা অভিধান লিখেছি, তো আমি কি এটা এমফিল ডিগ্রির জন্য সাবমিট করতে পারি কিনা। আচ্ছা, মানে তখনকার আমার বুঝ অনুযায়ী যে আমি এটা সাবমিট করব, কমিটি দেখবে যে এটা কেমন হয়েছে, এটা থেকে এমফিল ডিগ্রি দেওয়া যায় কিনা। এমফিল হয়ে গেলে আমি আরেকটা সাবজেক্ট ঠিক করে পিএইচডি করবো। উনি বললেন যে না, এরকম কোনো বই তো এমফিল ডিগ্রি হতে পারে না, হ্যাঁ পিএইচডি ডিগ্রি হতে পারে না, তোমাকে এরকম তুমি এটা করতে পারো, তুমি যেহেতু অভিধানের ব্যাপারে আগ্রহ, তুমি এই অভিধানের ব্যাকগ্রাউন্ড নিয়ে ডেভেলপমেন্ট অফ অ্যারাবিক লেক্সিকোগ্রাফি, অভিধান শাস্ত্রের উৎপত্তি ও ক্রমবিকাশ, আচ্ছা, এইটা সাবজেক্ট ঠিক করে তুমি ডিগ্রি করতে পারো।
তখন থেকে আমার তখন থেকে সাবজেক্টটা ঠিক। স্যার আপনার যখন প্রথম দিশারি প্রকাশ পেল বাজারে, তারপরে তো স্যার এটা আপনি আপনার ওস্তাদের কাছে পৌঁছেছেন বা ব্যক্তিগতভাবে কারো কাছে পৌঁছেছেন বা অনেকেই পেল, তখন স্যার কোনো জায়গা থেকে এরকম কেউ কারো কাছ থেকে কোনো কিছু পেয়েছিলেন বা শুনেছিলেন যে কথাগুলো আপনার মনে পড়ে আপনাকে বলেছে, অনুপ্রেরণা হিসেবে পরবর্তীতে কাজ করেছে, এরকম কোনো কিছু? না, প্রথমে হতাশা। আচ্ছা, হতাশাটা কিরকম, আমি বই কোথায় বিক্রি করব, নিজের টাকায় চেপেছি কিন্তু কোথায় বিক্রি করব। আমার খুব ঘনিষ্ঠ একজন প্রকাশক ছিলেন বাংলা বাজারে, আব্বাসিয়া লাইব্রেরির মালিক। উনি আবার সারসিনা দারুসুন্নাত আলিয়া মাদ্রাসার যিনি পীর সাহেব ছিলেন, মৌলানা মরহুম নিসারউদ্দিন সাহেব, তার নাতি। তো উনি ওই একটা লাইব্রেরি করেছিলেন, আব্বাসিয়া লাইব্রেরি। ওনার কাছে গেলাম, তা উনি বললেন কি যে আপনি বইগুলো বিভিন্ন জায়গায় না দিয়ে, আমি চাচ্ছিলাম যে ওনাকে দেব, বড় বড় দোকানে দেব, দিলে টিলে তো আমার তারা বিক্রি করবে, আমার বইটা চলবে। তো উনি আমাকে বললেন যে এরকম বিভিন্ন জায়গায় দিলে মার্কেট নষ্ট হয়, আমি চালাই দেবো আপনার বইগুলো, অসুবিধা নেই, আপনি বইগুলো বাসায় রাখেন আর আমাকে কিছু কিছু দিন। তা আমি ওনাকে 100 বই দিলাম। আচ্ছা, বই চেপেছিলাম 2000, 2500, 2500। আচ্ছা, 2500 মানে হচ্ছে 2000 যে খরচ, প্রিন্টিং চার্জ 2500-এও তাই। ওই সুবিধার জন্য সবাই তখন 100 ছাপতো। তো ওনাকে যে 100 বই দিলাম, সেই 100 বইও বিক্রি হয়নি। আচ্ছা, আর উনি যেহেতু অন্য কাউকে দিতে মানা করেছেন, আমি অন্য কাউকে আর দিইনি। তো আমি ওরকম, এখন যেমন আমাদের ছেলে পেলে বা ছাত্ররা যেমন চালু, মানে বিভিন্ন পথ খুলে নেয়, আমি ওরকম ছিলাম না। উনি আমাকে বলেছেন যে আপনি অন্য কোথাও দিয়েন না, আমার কাছেই দেন। আর বাকি বইগুলো আমার এরকম চটের ব্যাগে বাধাই করা ঘরের মধ্যে ছিল। অনেক দিন পরে দেখি ইঁদুরে সব কেটে টেটে নষ্ট করে ফেলেছে। সবগুলো বই নষ্ট করে? হ্যাঁ, ইঁদুরে, ওইগুলো দিয়ে আর কাজ হয়। তারপরে অনেক পরে দিশারি নিয়ে আমি আবার নিজে যখন মনে হলো না এই বইটা চলবে, তখন আবার আমি নতুন করে আবার ছাপিয়েছি এবং কম্পিউটারে 1996-তে আমি এটা কম্পিউটারে নিয়ে আসি। তার মানে কি প্রথম দিশারি প্রকাশ হওয়ার পরে খুব বেশি একটা মানুষের ফিডব্যাক পাওয়া যায়, কিন্তু স্যার যারা স্কলার ছিলেন, আপনার যারা শিক্ষক বা এরকম যারা ছিলেন, বা তাদেরকে আমি হয়তো স্যারদেরকে কপি দিয়েছি আর কপি দিয়েছি, তারা হয়তো দেখেছেন, কিন্তু ওরকম ওয়ার্ড বুক পড়া বা ডিকশনারি পড়া এরকম। কিন্তু আমার মাথায় ছিল যে বাংলাদেশে যেভাবে আরবি চর্চা আছে আলিয়া মাদ্রাসায় এবং কওমি মাদ্রাসায়, তেমন কোনো ডিকশনারি তো আমি দেখি না। এবং আমি তখন পড়ি যে আল ফারায়েদুদ দুররিয়া, এটা দিয়ে আমি শুরু করি ডিকশনারি পড়া। এবং আমি দেখেছি যে একটা কিতাব বুঝতে, আমি ক্লাসে যখন পড়ি হুজুররা বুঝিয়ে দিয়ে যান, তারপরে আমি নিজে চেষ্টা করি। তারপরে কিছু ছিল তখন ওই যে হাসিয়া, নোট, গাইড, এগুলো তখন কিছু কিছু ছিল। তো এগুলোর সাহায্যে আমি যেভাবে মূল টেক্সটটা বুঝতে পারি, তার থেকে আমি একটা ডিকশনারি যদি নিয়ে বসি, যেমন আল ফারায়েদুদ দুররিয়া, আল মুনজিদ, এগুলো থেকে আমি যখন দেখি এবং টেক্সটটা পড়ি, তখন আমার মনে হয় যেন আমার আর কারো সাহায্যের দরকার নেই। আচ্ছা, আমি ডিকশনারি তো আমাকে হেল্প করছে, এখানে শব্দগুলো এই অর্থ আছে, আমি দেখে আমার এখানে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে আমি ওটা মিলিয়ে নিতে পারি। এবং আমি তখন থেকে, আমি যখন শিক্ষক হই তখন ছাত্রদেরকে আমি উৎসাহিত করি যে সবাই একটা ডিকশনারি অন্তত কাছে রাখবে, অন্তত একটা। স্যার আপনি তো ডিকশনারি বা অভিধান গুলো লেখার সাথে সাথে অন্যান্য বইপত্র সাথে লিখেছেন, অন্যান্য বইপত্র লেখার ব্যাপারে আগ্রহটা স্যার কিভাবে আপনার তৈরি হচ্ছিল? অন্যান্য বই বলতে আরবি ভাষা, আরবি সাহিত্য, এটাই, অন্য তেমন বই তো না। আর কোরআনের দিকে আমি একটু মনোনিবেশ করেছি অনেক দেরিতে। আচ্ছা, মানে কোরআন যে আমি অনুবাদ করেছি সেটা কিন্তু অনেক পরে। এবং এই বাতিকটা আমার মাদ্রাসায় যখন আমি পড়া শুরু করি এবং কোরআন শরীফ হুজুররা পড়াচ্ছেন আমি বুঝতে পারতেছি, তখন তো পড়ছি উর্দুতে। তো আমার তখন মনে হয়েছে আমি এটা বাংলা করব, বাংলা করব করব করতে করতে আমার বহু বছর চলে গেছে। তারপরে আমি ঢুকে গেলাম অভিধানে। তো অভিধান এমন একটা ফিল্ড যে এখান থেকে বের হওয়া খুব কঠিন। তো বের হওয়া কঠিন। তারপর আমার মনে হলো আমার সেই ছোটবেলার সেই বাতিক, সেই নেশাটা কি হবে, কোরআনের অনুবাদটা কি হবে। আমি তো এখন ইচ্ছা করলে অনুবাদ করতে পারি, সাহস হয় আর কি। তখন আমি শুরু করলাম। স্যার এর আগে একটু জিজ্ঞাসা করি স্যার, আপনার বাবার কথা মাঝখানে শুরুতে বলেছিলেন, নিশ্চয়ই উনি অনেক দূরদর্শী সম্পন্ন ব্যক্তি ছিলেন, যে কারণে আপনাকে এই সেক্টরের কথা বলেছেন। তো স্যার আপনি যখন লেখালেখি শুরু করেছেন বা আপনার বইপত্র প্রকাশ হচ্ছিল, তখন কি স্যার উনি হায়াতে ছিলেন কিনা? না, আমি যখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি তখন আমার আব্বা ইন্তেকাল করেন। সুতরাং আমার লেখালেখি উনি দেখে দিতে পারেন। কিন্তু আপনার এই ব্যাপারে কাজ করার ব্যাপারে ওনার ইনফ্লুয়েন্সটা মনে হয়েছে স্যার? ওই যে ওনার যদি ওরকম মন খারাপ না করতেন, রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হয়, তাহলে হয়তো আমি অ্যারাবিকে আসতে পারতাম না। অ্যারাবিকে যদি না আসতাম তো পলিটিক্যাল সায়েন্সে আমি হয়তো একটা সেকেন্ড ক্লাস পেতাম।
তখন ফার্স্ট ক্লাস কিন্তু পলিটিক্যাল সায়েন্সে রেয়ার ব্যাপার। এবং স্যার আপনার লাইফে সবই ফার্স্ট ক্লাস এখানে। এবং আমি আরবিতে আসাতে আমি আমার জানা জিনিস আরো ভালো করে পড়ার একটা সুযোগ পাচ্ছি। লেখালেখির আমি রাষ্ট্রবিজ্ঞানে গেলে আমি তো এই আরবি লাইনের লেখালেখিতে আসা কি হতো না স্যার, কঠিন হতো না? জি স্যার। তো ওইদিকে হয়তো চলে যেতাম, হয়তো একটা কলেজের লেকচারার হতাম পলিটিক্যাল সায়েন্সের। তো সেখান থেকে বেরিয়ে আসা, আর আমি যেহেতু এই সাবজেক্ট পড়েছি এটাতেই আমি টিচার হয়েছি। প্রথমে আমি ঢাকা কলেজের লেকচারার, ওখান থেকে ইউনিভার্সিটিতে এসেছি। ইউনিভার্সিটিতে আসার ফলে আমি লাইব্রেরিতে প্রচুর সময় দেওয়ার সুযোগ পাচ্ছি। লাইব্রেরিতে যে ঢুকতাম, কয়েক ঘন্টা থাকতাম, বই টেনে টেনে নামিয়ে পড়তাম, দেখতাম, এবং বের হয়ে দেখতাম যে আমার জামা কাপড় সব ময়লা হয়ে গেছে। ওই বইগুলো কেউ পড়তো না। তো লাইব্রেরি থেকে বের হয়ে সোজা আমি রিক্সা নিয়ে বাসায় চলে যেতাম, তারপরে চেঞ্জ করে তারপরে বেরোতে। ওই সুযোগটা এত সময় শিক্ষকতায় না আসলে, অন্য চাকরিতে গেলে এই সময় তো পাওয়া যাবে না। আমার প্রচুর সময় আমি লাইব্রেরিতে যাই, পড়ি, ছাত্রদেরকে পড়াই, এবং পড়ানোটা আমার একেবারে নেশার মতো হয়ে গিয়েছিল। সেটা আবার এই জন্য আমি শিক্ষক হওয়ার পরিকল্পনা আমার কিন্তু ছোটবেলা থেকে, আগে থেকে। হ্যাঁ, এটা আমি আমার আব্বাকে দেখেছি, উনি যে মাদ্রাসায় পড়াতেন ওখানে আমি তো পড়েছি 1 বছর। তারপরে সার্সিনা যাওয়ার পরেও আমি ওই মাঝে মধ্যে ওই মাদ্রাসায় যেতাম। একটু উপরের ক্লাসে আলেমে যখন উঠেছি তখন আমার আব্বা বলতেন কি যে তুমি যাও, এই ক্লাসটা তুমি নিয়ে আসো, পড়াও গিয়ে। মানে আমি যাবো না, তুমি পড়াও। অর্থাৎ আমি যে ক্লাসে পড়ি সেই ক্লাসে আমাকে পড়াতে পাঠাচ্ছেন। মানে অবাক কাণ্ড, মানে আমার 1 বসি ছাত্রদেরকে আমি পড়াচ্ছি। তো খুব মজাই লাগতো। তো তখন থেকে আমি একটা জিনিস দেখেছি যে মাদ্রাসার ছাত্ররা আমার আব্বাকে সবাই বড় হুজুর বলতেন, যেহেতু উনি সুপার ছিলেন। তো ছাত্ররা সব বিষয়ে আব্বার কাছে পড়তে চাইতো, আন্দোলন করতো, এই হাদিস কোরআন বড় হুজুরের কাছে পড়বো, মান্তিক বড় হুজুরের কাছে পড়বো। তখন আমি বলতাম ব্যাপারটা কি? তখন আমার আব্বা খুব ভালো পড়াতেন এবং উনি পড়ে আসতেন। আমি দেখতাম বড় বড় কিতাব উনি বাসায় পড়ে তারপরে পড়াতে যেতেন। ওই যে সবাই আব্বাকে খুব পছন্দ করে শিক্ষক হিসেবে, তখন থেকে আমার মনে যে আমিও বড় হয়ে শিক্ষক হব। স্যার আপনার স্বপ্ন বলতে পারি আজকে এসে যে আপনার স্বপ্নটা পূরণ হয়েছে? এবং না হওয়ারও একটা আশঙ্কা ছিল। আমি বিজনেসে ঢুকে গিয়েছিলাম। আচ্ছা, কিভাবে? মাস্টার্স পরীক্ষা দেওয়ার পরে আমার তো চাকরির অ্যাপয়েন্টমেন্ট কোথায় হবে, অ্যাডভার্টাইজ কোথায় হবে, আমি তো কিছু বুঝতেছি না। তারপরে পত্রিকায় দেখলাম নাজিরহাট কলেজে আরবির একটা লেকচারার, চিটাগাঙ্গের নাজিরহাট কলেজ। আমি ওইখানে দরখাস্ত পাঠিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে কোনো সাড়া পাইনি। চট্টগ্রাম অঞ্চলের বিষয় হচ্ছে ওই অঞ্চলের লোক ছাড়া তারা অন্য অঞ্চলের লোককে, যেমন চিটাগাং ইউনিভার্সিটিতেও আমি লেকচারার হিসেবে দরখাস্ত নিয়ে নিজে গেছিলাম। তখন আমাকে জিজ্ঞেস করে আপনার বাড়ি কোথায়? আমি বললাম যে বরিশাল। হ্যাঁ, ঠিক আছে, আসছেন যখন অ্যাপ্লিকেশনটা অমুকের কাছে রেখে যান। তখনই বোঝা গেছে যে তারা ডাকবেও না। তো যাই হোক, তো ওই এতে একটু হতাশা হয়েছিল। তো আমার ভাইদের ব্যবসা ছিল, ছোট ভাইদের ব্যবসা ছিল। ওরা বললো যে আপনি বসে না থেকে আমাদের এখানে ফার্মে আসেন, এখানে এসে আপনি একটা কাজ করেন, ওই ফরেন করেসপন্ডেন্স মানে বিদেশি ব্যবসার চিঠিপত্রটা লেখা, এটা আপনি একটু লিখে দেন। আমি তো ইংরেজি তেমন জানি না, ওই যা জানি তাই দিয়ে আমি ইংরেজিতে লিখতাম, এবং ওইখানে টাইপরাইটার ছিল, আমি নিজেই টাইপ করতাম। টাইপ ওখানে বসে শিখে গেছি টাইপ করতে করতে। তো ওইটা করতাম। তারপরে একবার এরকম হলো যে বিসিএস পরীক্ষার জন্য ঢাকা কলেজের লেকচারার অ্যাপ্লিকেশন কল করেছে, ওখানে দরখাস্ত করলাম, এবং ওই ইন্টারভিউতে আমি ফার্স্ট হয়েছিলাম। আচ্ছা, এই ঢাকা কলেজের লেকচারার হওয়ার জন্য, এবং আমাকে ঢাকা কলেজের লেকচারার করা হয়। তখন তো পরীক্ষাটা হয়েছিল সরকারি কলেজে, যেখানে পোস্ট খালি থাকবে সেখানেই দিবে। আমি ফার্স্ট হওয়ার কারণে আমাকে সবচেয়ে ভালো কলেজ যেটা ঢাকা কলেজে দেওয়া হয়েছিল। স্যার আপনার ছোটবেলার যদি কিছু স্মৃতি যেগুলো আমাদের জন্য শিক্ষণীয় বা আপনি মনে করতে চান, বারবার মনে পড়ে, এরকম কোন স্মৃতি আপনার বাবার সাথে বা যায় বড়দের বড় অনেকেই? আমার আব্বার সঙ্গে একটা স্মৃতি, সেটা হচ্ছে ফাউন্টেন পেন। এবং আমার যে আত্মজীবনী, জীবনের কিছু কথা, সেখানের কভারে এই ফাউন্টেন পেনের ছবি আছে। আচ্ছা, তো এই ঘটনাটা হলো, আমি যখন ক্লাস 2-তে পড়ি, প্রাইমারিতে, তখন ক্লাসের একটা ছেলে একটা কলম নিয়ে আসলো। তখন আমরা পেন্সিল দিয়ে লিখতাম, কাঠ পেন্সিল আর ওই দোয়াত কলম দিয়ে লিখতাম। তো ওই কলমটা দেখা যাচ্ছে পেন্সিলও না, কলম, কিন্তু কালিও ভরতে হয় না। নিয়ে আসতে বলে এটা কি? বলে এটা একটা কলম, তো এটা কালি একবারে ভরলেই হয়ে যায়। তারপরে ওই কলমটা, ওটা ফাউন্টেন পেনও ঠিক না, অন্য রকমের একটা কি জানি একটা নাম বলতো। তো
ওই কলমটা আমি কিনলাম, সে বলে যে আমি এটা বিক্রি করব। তো 10 আনা দিয়ে কিনলাম, 16 আনায় 1 টাকা। 10 আনা দিয়ে কিনলাম, টাকা পেলাম কোথায়? আব্বার পকেট থেকে টাকা নিয়ে গেছি, 1 টাকা আচ্ছা না বলে। আচ্ছা তো 10 আনা দিয়ে কিনে বাকি যে 6 আনা, এটা আমি কাগজে মুড়ে মানে এক এক সময় এক এক জায়গায় লুকাই, কার হাতে ধরা পড়ি। হ্যাঁ, তো কখনো খুঁটির ফাঁকে, কখনো বাক্সের মধ্যে এইভাবে রাখি, আর দেখি কেউ দেখে নাকি এগুলো। একদিন আমার মা এটা খুঁজে ঘর সাফ করতে গিয়ে এখানে পয়সা রেখেছে কে, পয়সা আসলো কোত্থেকে। তখন সবার কাছে জিজ্ঞেস করে, আমার কাছেও জিজ্ঞেস করে। আমি মুখ কালো করে বলি যে এটা আমি রেখেছি। তো তুমি পেলে কোথায়? তখন আমি বলি যে এরকম আমি একটা কলম কিনেছিলাম, আমার এক ছাত্র এরকম আমার পছন্দ হয়েছিল। কলম কই রেখেছো? কলম তো এক জায়গায় লুকিয়ে রাখছি, কলম তো আর বের করি নাই, পয়সা লুকিয়ে রাখছি। কোথায় কলম আনো? আব্বার কাছে বলে দিয়েছে। তো আব্বার সঙ্গে তো কথা বলতে খুব ভয়। তা আব্বা অভয় দিলেন, জানা কিছু হবে না, কলম কোথায় আছে আনো। আর আমার আরো যে ভাই বোন তখন ছিল, তখনও আমি এবং আমার পরে আর 2 জন ভাই বোন হয়েছে আর কি, বাকিরা পরে হয়েছে। তো তারা সব আসছে যে আব্বা বোধহয় আজকে মারবে, মার খেতে হবে। আব্বা বলে যে না, কিছু বলবো না, যদি কলমটা ভালো থাকে এবং লেখা হয় তাহলে কিছু বলবো না। তো কলম বের করে দেখা যায় লেখা হচ্ছে না, কালি টালি শুকিয়ে গেছে। তারপরে আমার মাকে বললেন যে গরম পানি নিয়ে আসো। তো গরম পানির মধ্যে ওই নিপ টিপ খুলে টুলে ধুয়ে টুয়ে তারপরে সুন্দর করে আব্বা একটা সাদা কাগজ নিয়ে কলমটা ধরছেন। আমরা সবাই তাকিয়ে আছি যে লেখা যদি হয় তাহলে বেঁচে যাবো, আর লেখা না হলে তো আব্বা দিয়ে লিখলেন, লেখা হলো, আর সবাই আমরা হেসে উঠলাম। তখন আমার আব্বা বললেন কি, তখন পর্যন্ত আমি ক্লাসে খুব পিছনের দিকে পাশ করি, ক্লাস 2, ওই কোনো রকম টাই পাশ করি 1 2। তো আব্বা বললেন তুমি যদি ক্লাসে ফার্স্ট হতে পারো, এর পরবর্তী পরীক্ষায় ফার্স্ট হতে পারো, তাহলে তোমাকে আমি একটা ফাউন্টেন পেন কলম কিনে দেবো। আচ্ছা এবং সেই কলমটা ছিল পাইলট কলম। এবং আমি পরের পরীক্ষায় ফার্স্ট হয়েছিলাম। এবং ওই মানে আশায়, কলমের আশায়, ওই লক্ষ্য নিয়ে কলমের আশায় আমি খুব ভালো করে পড়াশোনা করি এবং ক্লাসে যা জিজ্ঞেস করি আমি পটাপট সব বলে দিই। এবং আমার স্যার মতিউর রহমান স্যার ছিলেন প্রাইমারি হেডমাস্টার। উনি একদিন বলেন যে আজকের পড়া একমাত্র ফজলুর রহমানের ঠিক মতো হয়েছে, আর আব্দুল সত্তারের মোটামুটি হয়েছে। আব্দুল সত্তার ছিল তখনকার ফার্স্ট বয়। আচ্ছা 1 থেকে ফার্স্ট হয়েছে, ক্লাস 2 এ উঠেছে। তো এই আর কি, পড়াশোনায় উৎসাহ হলো এবং ফাইনাল পরীক্ষায় আমি ফার্স্ট হয়ে গেলাম। সবাই অবাক যে ও ফার্স্ট হলো কিভাবে। এবং ফার্স্ট হওয়ার সঙ্গে সঙ্গে আব্বা ঠিকই 5 টাকা 4 আনা দিয়ে আমাকে একটা পাইলট কলম কিনে দিয়েছিল। স্যার তাহলে এই স্মৃতি, এই কথা কি বলতে পারি স্যার যে লাইক এই কলমটা আপনার জীবনের পড়াশোনার ব্যাপারে আরো ফোকাস হওয়ার ব্যাপারে একটা টার্নিং পয়েন্ট ছিল? ওই যে ফার্স্ট হওয়া শুরু করেছি, আমার আব্বাকে বলতে শুনতাম যে আমি জীবনে সেকেন্ড হই নাই। আমার আব্বা বলতেন আর তোমরা কি ঘরে বসে সব পড়া পাও, বাংলা, ইংরেজি, অঙ্ক, অ্যালজেব্রা, জ্যামিতি। মানে আব্বা মেট্রিক পড়েছেন আগে, পড়ে তারপরে মেট্রিক পাস করে, মেট্রিক পাস না করে, মেট্রিক পরীক্ষা না দিয়ে কলকাতা আলিয়া মাদ্রাসায়, আচ্ছা উনি কলকাতা আলিয়া থেকে, ওখান থেকে কামেল পাস করেছেন। এবং মুফতি আমিনুল হাসান সাহেব ওনার ক্লাসমেট। আচ্ছা এবং ওনার সঙ্গে একটা স্মৃতি আছে, যদি সময় থাকে আমি অবশ্যই আমার আব্বার সঙ্গে ওনার একটা স্মৃতি আছে, সেটা একটু পরে আছি। তো আমি যে কথা বলছিলাম, ওই আব্বা বলতেন যে আমি প্রত্যেক ক্লাসে ফার্স্ট হতাম, জীবনে সেকেন্ড হইনি। আর তোমরা সেই লেখাপড়া, তোমরা বাংলা বলো, ইংরেজি বলো, অঙ্ক বলো, আরবি বলো, ফার্সি বলো, সবই তো আমি ঘরে বসে পড়াতে পারি, আর তোমরা দুষ্টমি করে পড়ো না। তো একটু পড়ায় মনোযোগ দিলাম এবং তারপরে প্রত্যেক ক্লাসে ফার্স্ট হলাম এবং অনার্স মাস্টার্স দুটোতেই ফার্স্ট ক্লাস ফার্স্ট। দর্শক আমরা এই ফাঁকে একটা কথা যদি এইভাবে বলি যে একটা ফাউন্টেন পেন একজন মানুষের জীবনের গতিপথ পুরোপুরি পরিবর্তন করেছে। আমাদের স্যারের, শ্রদ্ধেয় স্যারের বাবা ফাউন্টেন পেন দেওয়ার জন্য যদি পরীক্ষায় সে ভালো করে ফার্স্ট হতে পারে, ফাউন্টেন পেন দেওয়ার যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদাকে লক্ষ্য রেখে সামনে রেখে সে পরিশ্রম করেছে এবং প্রথম হয়েছে। এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয়, সে তার জীবনে যতগুলো পরীক্ষা হয়েছে পরবর্তীতে সবগুলোতেই প্রথম হয়েছে এবং এইভাবেই তার ক্যারিয়ার শেষ করেছে। দর্শক আসলে বাড়ি থেকে যদি অনুপ্রেরণা থাকে, বাবা মা যদি অনুপ্রেরণা হয় দিন শেখার জন্য বা যে কোনো কাজের ক্ষেত্রে, সেটা কত বড় একটা ইফেক্টিভ হতে পারে আমাদের নিজেদের জন্য, সবার জন্য। এটা কিন্তু স্যার তার জ্বলন্ত উদাহরণ। স্যার তারপরে যেটা বলছিলেন, মুফতি আমিনুল হাসান আমার শ্রদ্ধেয় শিক্ষক, এবং উনি ওনার রুমের সামনে দিয়ে আলিয়া মাদ্রাসায় যখনই আমি হেঁটে যেতাম, আমরা সবাই দেখতাম একটু বই নিয়ে পড়ছে। আচ্ছা আবার ক্লাসের সময় হলে ক্লাসে যেতেন। উনি আমাদের বুখারী শরীফ পড়াতেন। তো উনি আমার ওস্তাদ হয়, আমার আব্বা খুব খুশি হয়েছিলেন, আচ্ছা তার ক্লাসমেট তো। হ্যাঁ তখন আব্বা বললেন কি যে ও তো একটা জিন।
ওকে তো আমরা সবাই জিন বলতাম। আচ্ছা, কোন দিন থেকে জিন বলা শুরু হলো? হ্যাঁ, মানে শামসুল উলামা মাওলানা বেলায়েত হোসেন সাহেব, উনি ক্লাসে পড়াতে এসেছেন ওনাদেরকে, মুফতি আমিনুল ইহসান এবং আমার আব্বা মাওলানা আব্দুল গফুর, ওনাদের ক্লাসে পড়াতে এসেছেন। তো পড়াতে এসে ওস্তাদ যা পড়াচ্ছেন তার একটু বিরোধিতা করার জন্য মুফতি আমিনুল ইহসান সাহেব দাঁড়ালেন। আচ্ছা, বিষয়টা আমি ঠিক জানি না, উনি দ্বিমত পোষণ করলেন ওস্তাদের সঙ্গে। আচ্ছা, तो उस्ताद बोलने जो तुम कहाँ देखा ये है, उस किताब में देखा, किताब একটা একটা করে নাম বললেন। তো উনি দপ্তরিকে ডাকলেন যে এই কিতাব সব লাইব্রেরি থেকে নিয়ে আসো, ওই তখনই ক্লাসরুমে বসে এই ক্লাস সব নিয়ে আসো, অমুক বাবের অমুক মানে ফসলের অমুক পৃষ্ঠায় হাসিয়াতে এই জিনিসটা আমি পেয়েছি। আচ্ছা, এইভাবে উনি বললেন এবং বলে আনো কিতাব আনো। কিতাব আনার পরে উনি বের করে দেখলেন যে তো হুজুর ওনার এটাকে প্রশংসা করলেন এবং সেই সময় থেকে ওই ক্লাসমেটটা তাকে জিন বলতো। আচ্ছা, আচ্ছা, ওনার বন্ধু বান্ধব ক্লাসমেট যারা ছিলেন সবাই জিন বলতো। আমিনুল ইহসান সাহেবের উপরে আমি ছোট্ট একটা ফেসবুকে আমি একটু লেখালেখি করতাম এক সময়। জি, ইদানিং আমি কিন্তু একজন শোক সন্তপ্ত মানুষ। আমার ওয়াইফ মারা গেছেন 2000 গত কোরবানির ঈদের আগের কোরবানির দিন মারা গেছেন আর কি, 2022 সালের 10 জুলাই। তারপর থেকে আমার লাইফটা আমি লেখালেখিটা অনেক কমে গেছে আর কি। ফেসবুকে লেখালেখি করি, বইপত্র লিখে মধ্যে থাকি। তো মুফতি আমিনুল ইহসানের উপরে আমি ফেসবুকে একটা লেখা লিখেছিলাম, আল্লামা কাশবুরির উপরেও একটা লেখা লিখেছি। তারপর এরকম আমাদের যে স্যার ডক্টর মুস্তাফিজুর রহমান সাহেব, ওনার উপরে আমি ছোট ছোট লেখা লিখছি। কাশবুরি রহমতুল্লাহ আলাইহি স্যার আপনি পেয়েছিলেন? হ্যাঁ, আমি তার ছাত্র ছিলেন এবং তার সঙ্গে আমার তৃতীয় অভিজ্ঞতা আছে। এবং আমি একমাত্র বই ছিল কাশফ, যেটা আমার ক্লাসের পরে আর পড়তে হতো না, কারণ এটা উনি পড়াতেন। আচ্ছা, মানে এরকম আলেম এটা পাওয়া খুব কঠিন। মানে ক্লাসে মনোযোগ দিয়ে থাকলে আর এটা পরীক্ষার পড়ার জন্য আর দ্বিতীয়বার পড়তে হতো না, এরকম মানে এত ভালো পড়াতে না। উনি ছিলেন হোস্টেল সুপার। তো আমি এই হোস্টেল বন্ধ যখন হয়, আলিয়া মাদ্রাসার হোস্টেল, তখন ছাত্রদের ছেড়ে দিতে হয়, হোস্টেল ছেড়ে দিতে হয়। আমার তখন ছিল ইন্টারমিডিয়েট পরীক্ষা। ওই যে বললাম না যে আমি কামের সেকেন্ড ইয়ারে এসে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে ভর্তি হই। তারপরে ওখানে আমার হোস্টেলে আইন লঙ্ঘন করে থাকতে হয়েছিল। এই রিপোর্ট ওনার কাছে গিয়েছিল, যাওয়ার পরে উনি একেবারে হোস্টেল থেকে আমাকে বের করে দিয়েছিল, আরো কয়েকজনকে, শুধু আমাকে না, কয়েকজনকে বের করে দিয়েছিল। তো তারপরে আমার আব্বাকে আসতে হয়েছিল, আমার আব্বা এসে ওনার সঙ্গে বলে টলে যে ভুল করেছে। তখনকার আলিয়ার পরিবেশ পড়াশোনা বা বর্তমান আলিয়ার পরিবেশ পড়াশোনা নিয়ে স্যার যদি কিছু বলতেন। আমি যা শুনি, এখন তো কোনো লেখাপড়া নেই, এটাই শুনি। জাস্ট ভর্তি হয়, কোনোভাবে পড়ে পরীক্ষা দেয়। যেমন আমার বইপত্র কম ছাত্ররা বেশি পড়ে, আলিয়া মাদ্রাসার ছাত্ররা পড়ে হয়তো বড় বড় কোনো মাদ্রাসা, কিন্তু সবার হাতে হাতে যদি থাকে তাহলে হাটহাজারি গেলে দেখা যাবে, তাই না? বড় বড় কবি মাদ্রাসা আমার বই, এটা কাঁচামাদ্রা পড়ে। কি বলে আপনার মনে হয় স্যার? এটা কারণ তো কিছু কিতাব যদি পড়ানো হয় এবং যদি বুঝতে হয়, তাহলে টিচাররা পড়ার সহায়ক বই লাগে, সেই সময় ডিকশনারি লাগে, তাই না? আর এখন তো আলিয়াতে এরকম কিতাব পড়ায় না। আমি শুনেছি টিচাররা অনেকে নোট পড়ায়, গাইড পড়ায়। এটা একটা আলিয়াতে ওই সময় একটা, কিন্তু এই সময় আলিয়া মাদ্রাসায় লেখাপড়া ছিল। দেখছি আমিনুল ইহসান সাহেব, আল্লামা কাশবুরি সাহেবের মতো টিচার, মৌলানা আব্দুল সত্তার। সাসিনা মাদ্রাসায় ছিলেন আল্লামা নিয়াজ মাহবুব, মানে উনি, ওনাকে আমরা চীনা হুজুর বলতাম। উনি মূল চায়না, ওনার বাড়ি। কাশবুরি সাহেবের বাড়িও কিন্তু চায়না, কাশগড় প্রদেশ। কাশগড় কিন্তু চায়না, যেখানে এখন শোনা যায় ওই যে কি মুসলিমরা উইঘুর। আমার এই ওস্তাদ ছিলেন ওইখানকার।
উইঘুর মুসলিম উইঘুর, এখন যে উইঘুরদের ইতিহাস দেখি কাশগড়ের ওখানে একটা বই আছে স্যার, কত না কাশগড় কত সুজল, ওইখান থেকে উনি পালিয়ে এসে কেমনে আমার ওই যে খুদানি হুজুর যাকে মৌলানা নিয়াজ মাহমুদ আল্লামা, উনিও সেনাবাহিনীতে চাকরি করতেন, তো বিদ্রোহ করে জীবন বাঁচানোর জন্য পালিয়ে উনি ইন্ডিয়ায় চলে গিয়েছিলেন। আচ্ছা, এসে ওই দেওবন্দে লেখাপড়া করেছেন। তার কাশগড় সাহেবও তাই, লেখাপড়া ওনারা ইন্ডিয়াতে করেছেন। পরে ওনারা দুজনেই কলকাতা আলিয়া মাদ্রাসায় শিক্ষক হিসেবে নিয়োগ পান, এবং যখন পাকিস্তান হয়ে যায় 1947-এ, তখন আলিয়া মাদ্রাসা মানে কলকাতা থেকে ঢাকায় নিয়ে আসা হয়। ঢাকা নিয়ে, এবং জোর করে ছাত্ররা শিক্ষকরা সব ওই টেবিল চেয়ার পর্যন্ত সব স্টিমারে করে কলকাতা থেকে স্টিমারে দিয়ে নারায়ণগঞ্জে এসে নামে। আচ্ছা, এবং এটা উঠে প্রথমে লক্ষ্মীবাজারে, তারপরে আমরা যখন আলিয়া মাদ্রাসা পড়ি তখন যে টুল চেয়ার টেবিলে কলকাতা আলিয়া লেখা ছিল, চক দিয়ে লেখা, সেটাও আমরা দেখেছি। তখনকার আপনারা পেয়েছেন আসবাবপত্রগুলো সব নিয়ে আসছিল। আমরা যতটুকু জানি যে ওই সময় যারা বড় বড় আলেম ছিলেন, আপনাদের মতো যারা ছিলেন, তারা মোটামুটি অনেকেই মানে ম্যাক্সিমাম জনই কিন্তু স্যার আলিয়া থেকে ফাঁকি ওই সময়। কিন্তু স্যার এত ভালো একটা শিক্ষা ব্যবস্থা বা সিস্টেম এরকম একটা সিচুয়েশনে পৌঁছে গেল স্যার, এটা দুঃখজনক আমাদের কাছে মনে হয়। এটা আমি ছোট মানুষ হিসেবে যতটুকু আমার মনে হয়েছে, মৌলানা আব্দুল মান্নান সাহেব ছিলেন জমিয়তুল মুদাররিসিনের সভাপতি, উনি চেয়েছিলেন যে মাদ্রাসার শিক্ষকদেরকে এরকম দুরবস্থার মধ্যে কেন রাখা হবে। চিন্তাটা হয়তো ভালো ছিল যে স্কুল কলেজের শিক্ষকরা বেতন পায় 300 টাকা, আর মাদ্রাসার টিচার সুপার সে পায় 50 টাকা, তো কাজটা কি। উনি আন্দোলন করে সরকারি মুসলিম লীগ ঠিক করে উনি বোঝাতে সক্ষম হয়েছিলেন যে না, সব শিক্ষা ব্যবস্থায় শিক্ষকদের সুযোগ সুবিধা দেয় কাছাকাছি আনা উচিত। তো এইটা আনতে গিয়ে এই বেতন ভাতা সব বেড়েছে ঠিকই, কিন্তু ওই সময় থেকে লেখাপড়ার মানটা কমে গেছে। এটা শিক্ষকদেরই একটা স্কেলটা কবে পাবে, কিভাবে পাবে, ওই যে আগে তো টাকা পয়সার দিকে তাদের কোনো ধান্দা ছিল না, আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য তারা মাদ্রাসায় পড়াতেন। এটা আমরা দেখছি, আমার বাচ্চাকে দেখেছি, তারা ওই টাকা পয়সা কোনো রকম জীবন চললে হয়, তারা ওই খেয়ে না খেয়ে লেখাপড়া করতে। তো এই যখন অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যতা ফিরে এলো, তখন থেকে এলিমের চর্চাটা একটু হালকা হতে থাকলো। কারণটা হয়তো বিশেষজ্ঞরা বলতে পারবে, আমার এখান থেকে আমি যাচ্ছি। স্যার এটার সাথে যে কথাটা বলছি, এটার সাথে সম্পূরক হিসেবে যদি আমি একটু জিজ্ঞাসা করি, বর্তমানে কওমি সনদের একটা সরকারি মান নিয়ে আলোচনা চলছিল, আপনার কি স্যার মনে হয় যে যদি মানে আমরা ওই অত ডিটেলস আলোচনায় যেতে চাচ্ছি না, জাস্ট যেটা আলিয়ার ক্ষেত্রে হয়েছে যে সবাইকে সরকারিকরণ করার কারণে আজকে আপনি যেটা ওই সময়ের যে অবস্থা পরিবেশ সেটা নষ্ট হয়ে গেছে, কওমির বিষয়টা কি স্যার এরকম ভাবেও আমরা কি একটু সতর্কমূলক ভাবে বা সতর্কতার সাথে কি স্যার এটা নিয়ে কাজ করা প্রয়োজন বলে কি স্যার মনে করেন আপনি? কি ধরনের কাজ? যেমন এখন যেমন কওমি সনদকে সরকারিকরণ বা সরকারি মূল্যায়ন বা এম এর সাথে কম্পেয়ার করার চেষ্টা বা একটা কথা চলছে, সরকারও বলেছে, এই বিষয়টা। এখন কওমি লাইনে আমি কওমি লেখাপড়া সম্পর্কে তেমন বেশি জানি না, এবং ওনাদের মন মানসিকতা আমি খুব একটা ভালো ওয়াকিফাল না, ওনাদের সঙ্গে আমার চলাফেরাও তেমন না। আমি শুনেছি ওনাদের মধ্যেও দ্বিমত আছে। জি, কেউ কেউ চায় যে না মান উন্নয়ন হোক, একটা সবকিছু হোক, আবার কেউ কেউ চায় যে এটা করতে গেলে লেখাপড়ার মানটা কমে যাবে, সরকার চাইবে তাদের সবকিছু চাপিয়ে দিতে। আচ্ছা, এরকম তাদের মধ্যেও নাকি এরকম দ্বিধা বিভক্তি আছে। তবে আমি মনে করি যেহেতু তারা একটা দেশের নাগরিক এবং তারা অনেক পরিশ্রম করে লেখাপড়া করে, এই লেখাপড়ার স্বীকৃতি থাকা উচিত সরকারে এবং দেশের জনগণের কাছে, সমাজের সর্বস্তরে, এবং তারা যে কোনো কাজের যোগ্য হতে পারে। আচ্ছা স্যার, কারণ কাজ তো দিলেই কাজ করতে পারে, তাই না? কাজ করতে করতেই কাজ করে, তো তারা কোথাও একটা দরখাস্ত করতে পারবে না একটা লেভেল পর্যন্ত পড়ে পাশ করে, এটা তো ঠিক না। এই যে একটা সনদ দাওরায়ে হাদিসের দিয়েছে মাস্টার্সের, তো এটা দিয়ে তারা কি করতে পারবে? মানে ইউনিভার্সিটিতে পড়াতে পারবে? কেউ কি ঢুকেছে কিনা আমি জানি না, কলেজের লেকচারার হতে পারবে কিনা এখন পর্যন্ত কিন্তু দেয়নি। তো দিলে তো পারতো, মানে আরবির লেকচারার শিক্ষক কলেজের এবং বিশ্ববিদ্যালয়ের এই যে দাওরায়ে হাদিস বা ইফতা পাস যারা করে, তাদেরকে দেওয়ার সঙ্গে সঙ্গে তারা যারা এখন আছে তাদের থেকে ভালো পড়াবে আমি মনে করি। তো কিছু না, নিজেকে তৈরি করতে সামান্য সময় লাগবে, তারা সিলেবাসটা নিবে এবং তারা কিতাবগুলো তারা নিবে এবং তারা ভালো পড়াতে পারবে। তো আমি এটা তো মনে করি, কিন্তু সেটা কে দিবে? সে স্বীকৃতিটা তো সরকারিভাবে দিতে হবে, তাই না? যে মাস্টার্স ডিগ্রিটা দিয়েছে সেখানে শুধু মাস্টার্স দিয়ে তো কোনো চাকরি হয় না। চাকরির দরখাস্ত করলেই বলে তোমার এসএসসি রেজাল্ট কি,
এইচএসসি রেজাল্ট কি 4টা, এবং অনার্স মাস্টার্স 4টা লাগে। তো সেটা না হলে তো লেকচারার হতে পারে না কলেজে। তো শুধু দাওরায়ে হাদিস দিয়ে তো হচ্ছে না। তো এটা স্বীকৃতি হওয়া উচিত, এবং তাদেরকে দেশের নাগরিক হিসেবে সকল জায়গায় কাজ করার। তারা ভর্তি পরীক্ষা দিবে, চাকরির জন্য পরীক্ষা নিবে, পরীক্ষা পাশ করলে তারা ঢুকে যাবে, তাই না? তো এটা হওয়া উচিত। স্যার, আপনার ছাত্রদের মধ্যে বর্তমানে লেখালেখি চর্চা করছে এরকম বিখ্যাত কেউ, বা আপনার মনে পড়ে এরকম কাউকে? বইপত্র লেখালেখির দিক থেকে পিছনে প্রায় বেশিরভাগ। আচ্ছা স্যার। এবং আমি সবাইকে বলেছি যে প্রত্যেকে অন্তত 5টা করে বই লেখো, তুমি যা পড়াও তাই লেখো। তাই যদি হয় তাহলে 100 মানুষে বই লিখতে 500 বই হয়ে যায়, তাই না? কিন্তু সবাই অন্যের লেখা বই পড়ায়, তো নিজের লেখা বই কেউ পড়ায় না। আমি যখন এই ডিগ্রি করি, পিএইচডি ডিগ্রি, তখন আল মাআজিমুল আরাবিয়া ছোট্ট একটা পুস্তিকা ছিল আমার কলিগ ডক্টর আব্দুল মাহবুদের কাছে। উনি মদিনা ইউনিভার্সিটিতে পড়েছেন, জামিয়া ইসলামিয়া। তো উনি বললেন যে আমার কাছে একটা বই আছে আল মাআজিমুল আরাবিয়া, তাহলে আমাকে একটু দিবেন? হ্যাঁ। আমার লাইব্রেরিতে আমি গেলাম, মিরপুরে ওনার বসে আমি নিয়ে আসলাম। বলে এটা কে লিখেছে? বলে আমার ওস্তাদরা লিখেছে, যারা এটা আমাদের পড়ায় তারাই লিখেছে। আমি ভাবলাম দারুণ আইডিয়া তো, তাহলে আমি যা পড়াই আমি সেটার উপরে লিখতে পারি। তো সেইখান থেকেও কিন্তু আমি আরবি সাহিত্যের কিছু বইপত্র লিখেছি। আচ্ছা। যেমন আরবি ব্যাকরণ, তারপরে আদর্শ অনুবাদ কোষ, তারপরে আরব মনীষা একটা বই আছে, আর আরবি কয়েকজন আরব কবি সাহিত্যিকদের লাইফ এবং তাদের রচনা, তাদের মূল লেখা এবং তার অনুবাদ, এবং কিছু কিছু কবিতার অনুবাদ আমি কবিতায় করেছি। আমি কিছু 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 কবিতাও লিখতে আমার অভ্যাস আছে, কাব্যানুবাদ আমি করেছি। এবং আমার একটা বইও আছে ছোট্ট, আমার কবিতা নামে, সেখানে আরবি কবিতার বা কাব্যানুবাদ আর নিজের রচিত। আপনি তো কাসিদা বুরদাও আমি কাব্যানুবাদ করেছি, গদ্য এবং পদ্য দুটোই অনুবাদ করেছি। এবং সেটা আমার স্যাররা ডক্টর সিরাজুল হক স্যার, ডক্টর ইসাক স্যার আমাদের ইউনিভার্সিটির, ওনাদেরকে আমি পড়ে শুনিয়েছি, ওনারা খুব খুশি হয়েছে। স্যার, আপনি কি উর্দু শেরের চর্চা করেছেন কখনো? তো শেরের দিকে আমি খুব একটা যাইনি। তবে উর্দু অনেক গান টান শুনেছি। তখন আমরা রেডিও শুনতাম, রেডিওতে গান শুনতাম, বড় বড় গায়কদের গান শুনতাম, গজল টজল শুনতাম, কিন্তু নিজে উর্দু লিখতে আমি যাইনি। কারণ আমি মনে করেছি যে আমি যা লিখবো বাংলায় লিখবো, যাই পড়ি না কেন, কিন্তু লেখাটা আমি বাংলায় লিখলেই ভালো লিখতে পারবো। আর এমনি পরীক্ষার স্বার্থে, লেখাপড়ার স্বার্থে হয়তো লিখেছি, সেটা আলাদা, কিন্তু নিজের থেকে সৃজনশীল লেখা আমি বাংলায় লিখেছি। স্যার, বর্তমানে আপনার কর্মব্যস্ততা কি নিয়ে চলছে? তেমন কিছু নেই। আমি তো বললাম যে আমি এখন এই পড়ালেখার মধ্যেই বেঁচে আছি। আসলে জীবনের যে একটা আনন্দ ফুর্তি, সেগুলো থেকে আমি এখন বেশ দূরে। এই যখনই মন খারাপ লাগে কম্পিউটার ছেড়ে বসি, একটা বই খুলে বসি, আর ক্লাসে ছাত্রদের পড়াতে যাই, এগুলোর মধ্যেই আমি বেঁচে আছি। তো ব্যস্ততা বলতে আমি আধুনিক ভাষা ইনস্টিটিউট মোহসিন যেখানে পড়াই, ওখানে আমি পার্ট টাইম। এই পার্ট টাইমে আমি কবে থেকে বিশ্ববিদ্যালয়ে আমি জয়েন করেছি 1980 নভেম্বর মাসে, ঢাকা কলেজ থেকে, ঢাকা ইউনিভার্সিটি নভেম্বরে। আর ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 21শে মার্চ আমি আধুনিক ভাষায় পার্ট টাইম হিসেবে জয়েন করেছি 1981 মার্চের 21 তারিখ। এবং সেই সময় থেকে এখন পর্যন্ত আমি ওখানকার পার্ট টাইম টিচার আছি। আপনার মানে সবচেয়ে দীর্ঘ সময় থেকে আমার মনে হয় তাই হবে। আরো পার্ট টাইম টিচার আছে, কিন্তু আমার মতে একাধারে একবার ঠিক হয়েছিল যখন ফুল টাইম টিচারে এসছে আধুনিক ভাষা ইনস্টিটিউটে, তখন মিটিং এর সিদ্ধান্ত হয়েছে যে এখন তো ফুল টাইম টিচার আছে, এখন পার্ট টাইম টিচারের দরকার নেই। তখন সিদ্ধান্ত হয়ে আছে যে পার্ট টাইম টিচারকে আমরা বলে দেবো যে আপনার এখন আর প্রয়োজন নেই, কারণ একজন ফুল টাইম টিচার তো অনেক ক্লাস নিতে পারে, পার্ট টাইম টিচারদের তো লিমিটেড। তো আমাকে তখনকার ডিরেক্টর বললেন, সিদ্ধান্ত একটা হয়েছে, তবে আপনি থাকেন, আপনি যদি না যান তো আপনাকে আমরা যেতে বলবো না, কারণ আমরা তো কিছুটা খোঁজ খবর রাখি, ক্লাসে যারা পড়ায় ফুল টাইম হোক পার্ট টাইম হোক, আমরা একটু খোঁজ খবর রাখি, সেই জন্য বলছি যে আপনি থাকেন। তো আর এরপরে আর কেউ বলে না যে আপনার দরকার নেই। দর্শক, আমরা ফজলুর রহমান স্যারের লম্বা সময় থেকে তার জীবনের বিভিন্ন কথাগুলো শুনছিলাম। আমরা আমাদের আজকের এই কথার একবারে শেষ পর্যায়ে এসেছে। আসলে আমাদের মনে হচ্ছিল যে আমরা যদি সারা রাত কথা শুনি তাও হয়তোবা স্যারের কথা বলা শেষ হবে না, আমাদের কথা শোনাও শেষ হবে না। কিন্তু যেহেতু আমাদের সময় একটা ব্যাপার আছে এখানে, তো স্যারেরও সময়ের ব্যাপার আছে, তো তারপরেও এই অল্প সময়ের মাঝে আমরা অনেক কিছুই স্যার বলেছেন, অনেক কিছু এসেছেন। আশা করি আমাদের সবার জন্য এটা পাথেয় হিসেবে থাকবে। তো শেষ মোমেন্টে আমরা একটু স্যারকে দুটো প্রশ্ন জিজ্ঞাসা করবো। এক হচ্ছে, স্যার নিজের সবকিছু থেকে নিজে কিছু বলতে চান কিনা? এক নাম্বার, যদি কিছু বলবেন অবশ্যই বলবেন, আমরা আশা রাখি একটা। আর আরেকটা আমাদের জানতে চাওয়া, যারা আরবি
ভাষা সাহিত্য বা আরবি শিখতে চাচ্ছে বা ব্যাকরণ শিখতে চায়, তাদের জন্য স্যার যেহেতু অভিধানই রচনা করেছেন, স্যারের জায়গা থেকে কি সাজেশন দিবেন বর্তমান সময়ের এই যারা ব্যাকরণ বা অভিধান শিখতে চান তাদের জন্য? এই উপদেশটা, এই পরামর্শটা, এই পাথেয়টা স্যারের কাছ থেকে নিব। আর স্যার যদি ওভারঅল সবকিছু মিলে কিছু কথা বলতে চান, দর্শক আমরা এই পর্যায়ে সেই কথাগুলো স্যারের কাছ থেকে শুনবো। আরবি ভাষা যারা শিখতে চায়, আরবি ভাষাই না শুধু যে কোনো ভাষা, তো ভাষা শেখার জন্য তো ভাষা বলতে হবে, আর ভাষা শুনতে হবে, আর ভাষা পড়তে হবে। তো একটা বই পড়ে পড়ে ওই ভাষাটা শেখা যায়। আর ওই ভাষা যত বেশি শুনবে অত বেশি তার শেখা হবে। আর নিজে বলার প্র্যাকটিস যত করবে অত বেশি শেখা হবে। ব্যাকরণের ভূমিকা ভাষা শেখায় খুব বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি না। তার কারণ হচ্ছে আগে ভাষা হয়েছে, তারপরে ব্যাকরণ হয়েছে। ভাষার মধ্যে কি নিয়ম আছে এটা পরবর্তীতে ব্যাকরণ হিসাবে, শাস্ত্র হিসাবে আসছে। কিন্তু ভাষা শেখার জন্য তো ব্যাকরণ শর্ত নয়। তবে বিদেশি ভাষা হিসাবে ব্যাকরণ পড়লে ভাষা শিখতে সহায়তা হয়, এতটুকুই। কিন্তু ব্যাকরণ যদি কেউ কিছু না জানে, কেউ না পড়ে, সে শুনতে শুনতে বলতে বলতে সে আরবি ভাষা বলতে পারবে। যেমন আরবরা যেটা করে। আমরা যে বাংলা ভাষায় কথা বলি, বাংলা শুনি, লিখি, বলি, আমরা বাংলা ব্যাকরণ তেমন কিছু জানি না, সামান্য অল্প জানি। কিন্তু বাংলা ব্যাকরণেরও উচ্চতর যে ব্যাকরণ, সেগুলো আমরা অনেকেই জানি না। কিন্তু এই না জানাটা আমাদের ভাষা বলা বা লেখায় তেমন কোনো বাধা সৃষ্টি করে না। আমরা দেখি যারা বলে কিভাবে বলে, যারা লিখে তারা কিভাবে লিখে, এখান থেকে আমরা শিখে যাই। তো আরবির ক্ষেত্রে ব্যাকরণকে দ্বিতীয় পর্যায়ে রাখা ভালো, যে আমি কিছুটা ভাষা এমনি এমনি শিখবো। যেমন এখন আমি যে ব্যাকরণ পড়াই, ব্যাকরণের আমি প্রথমে ব্যাকরণের কোনো সূত্র বলি না, আমি প্রথমে আরবি সেন্টেন্স বলি। আমার বই ওইভাবে রেডি করা, এগুলো পড়ি এবং এখান থেকে শব্দ ধরে 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 ধরে, যারা কেউ কিছু জানে না তাদেরকে শব্দার্থ বলে আমি সেন্টেন্সের মিনিংটা বলে দিই। ব্যাকরণ কিন্তু তখনো বলি না। পরবর্তীতে আমি এখানে কি ব্যাকরণ আসছে ওটা পরে বলি, আগে বলি না। এবং আরবদের ব্যাকরণ শিক্ষাদানের পদ্ধতিটাও এরকম। আমার কাছে আরবি ব্যাকরণের যেসব বই আছে সেগুলো সব এই ধরনের, এবং এগুলো আমি পছন্দ করি। প্রথমে ভাষা শিখবো, তারপরে ব্যাকরণের বিষয়গুলো আমরা আলোচনা করি। আর শিক্ষাঙ্গন সম্পর্কে আমি একজন শিক্ষক হিসেবে আমার নিজের সমালোচনাটাই করা দরকার মনে করি। আমি মনে করি যে একজন শিক্ষক হিসেবে ঠিক সময় মতো ক্লাসরুমে ঢুকে যেতে হবে, কোনো দেরি করা যাবে না। এরকম অবস্থা যেন না হয় যে ছাত্ররা বসে আছে, স্যার ক্লাসে আসেননি বা হুজুর ক্লাসে আসেননি। শিক্ষক সবচেয়ে আগে ক্লাসে ঢুকবেন। আর যে শিক্ষক যেদিন যে বিষয়টা পড়াবেন, এটা নিয়ে আমি কিছুটা লিখেছি। আমি এভাবে বলতে চেয়েছিলাম যে একজন শিক্ষক যে জিনিসটা ক্লাসে পড়াবেন তার 24 ঘন্টা আগে, অন্তত 24 ঘন্টা আগে ওই বিষয়টা পরিকল্পনা করে তিনি প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে তারপরে ক্লাসে ঢুকবেন। প্রস্তুতি না নিয়ে ক্লাসে ঢুকে এদিক সেদিক কথাবার্তা বলে সময় নষ্ট করা, এটা নিজেরও ক্ষতি এবং ছাত্রদেরও ক্ষতি। তো শিক্ষক যদি প্রস্তুতি নিয়ে ক্লাসে যান এবং ছাত্ররা যদি মনোযোগ দিয়ে শোনে, তাহলেই শিক্ষাঙ্গনে আবার লেখাপড়া ফিরে আসবে বলে আমি আশা করি। এছাড়া এই হতাশা, এখন তো শুনি ক্লাসে কিছু পড়া হয় না, ছাত্রদের বলে যে তোমরা পড়ো, লেখো, ছবি আঁকো, এটা বানাও, ওটা বানাও, সে কিছু বলে না। এরকম আমার যে নাতি নাতনিরা যে স্কুলে যায় ওখান থেকে এসে বলে যে কিছু পড়ায় না, এসে বলে যে তোমরাই পড়ো। তো এই জিনিসটা আসলে কাম্য না। আর স্যার, ছাত্রদের ব্যাপারে যদি কিছু উপদেশ দিতেন, যারা বিশেষ করে আরবির বিষয়ে বা সব মিলিয়ে যদি কিছু বলতেন। তারা রেগুলার ক্লাস করবে। এই যে একদিন করবে একদিন করবে না, হ্যাঁ 2 দিন কামাই দেবে তারপরে যাবে, তারা পুরা এই থেকে আউট হয়ে যাবে। 3 দিন পরে ক্লাসে গেলে ওই 2 দিনের পড়া না শিখে ক্লাসে গেলে সে টিচারের পড়া বুঝবেই না। এই জন্য আজকাল তো এটা প্রবণতা খুব কম। পার্সেন্টেজ এত হলে পরীক্ষা দিতে পারবে। পরীক্ষা দিতে পারা আর পড়া তো ভিন্ন জিনিস, তাই না? তো সকল ক্লাস করা উচিত। এবং কোনো ছাত্র যদি কোনো কারণে ক্লাস মিস করে, তাহলে ওই ক্লাসে কি পড়া হয়েছে পরবর্তী ক্লাসের আগে সেটা তার ছাত্র বন্ধুদের কাছ থেকে শিখে তারপরে ক্লাসে ঢুকবে। এই কথাটা আমি ক্লাসেও বলি। তাহলে একটা ধারাবাহিকতা সে রক্ষা করতে পারবে। না হলে তার মনে ভয় ঢুকবে যে আমি আসি যাই, কিছু বুঝি বুঝলাম, না বুঝি না বুঝলাম, ওই পড়ার যে একটা স্বাদ এটা সে পাবে না। আর পড়ার আসল জিনিস হচ্ছে পড়ার স্বাদ পাওয়া। আর পাশ করার থেকে শেখাটাকে অগ্রাধিকার দিতে হবে। আর ছাত্রদের মধ্যে যেটা দেখা যায়, কোনো রকমে পাশ করলেই মনে করে যে আমি হয়ে গেল, কিন্তু অনেক কিছু থেকে যায়। তো শেখাটাকে অগ্রাধিকার দিতে হবে, পাশ করাটাকে পরে। দর্শক, এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো শুনছিলাম, আমরা যদি এভাবে বলি যে আমাদের স্বাধীন বাংলাদেশের ইতিহাসের পর থেকে আরবি ভাষা, অভিধান, আরবি চর্চা, ব্যাকরণ চর্চা নিয়ে যে ব্যক্তি সবচেয়ে বেশি কাজ করেছেন, আমরা যদি বলি জীবন্ত কিংবদন্তি, এই কথা বললে অত্যুক্তি হবে না, যিনি আমাদের মাঝে এখনো আছেন, আমরা তার মূল্যবান কথাগুলো, তার
পরামর্শগুলো শুনলাম, তার জীবনের বিভিন্ন ঘটনাগুলোকে শুনলাম, তার লেখার পেছনে আসা, তার ব্যাকরণ চর্চার পেছনে আসা, তার শিক্ষকতা জীবন, তার ছোটবেলা, তার বাবার কথা শুনেছি আমরা। কাশগড়ি রহমতুল্লাহের কথা শুনেছি, বা মাওলানা আব্দুর রহিম রহমতুল্লাহের কথা শুনেছি। এরকম অনেকের কথাই শুনলাম, তার সাথে যে স্মৃতিগুলো আছে, তার লেখালেখি, তার বর্তমান ব্যস্ততা, সব মিলিয়ে একজন মোহাম্মদ ফজলুর রহমান একদিনে তৈরি হননি। অনেক লম্বা সময় পরিশ্রম করে, মেহনত করে আজকে এতদূর পর্যন্ত এসেছেন, এবং তিনি আজকে আমাদের সবার মাঝে আছেন। আর আমরা চাই যে তাদের মতো যারা রিসোর্স আছেন, যারা আমাদের প্রয়োজনীয় আছেন, যারা আমাদের প্রয়োজন, তাদেরকে আমাদের যে প্রয়োজন, বিভিন্ন সেক্টরে যারা কাজ করছেন, তারা যেন আমাদের মাঝে চিরজীবন থেকে যান। তাদের এই মূল্যবান নসিহতগুলো, মূল্যবান কথাগুলো আমাদের সবার জন্য পথ চলার জন্য একটা উত্তম গাইডলাইন হিসেবেই থাকুক। সব আজকের আলোচনা থেকে আমরা যেই পাথেয়গুলো পেয়েছি বা যেই কথাগুলো পেয়েছি, আমার, আপনার বা আমাদের কারো না কারো এখান থেকে কোনো না কোনো গাইডলাইন আমাদের জীবনে চলার পথে অবশ্যই কাজে আসবে, এবং অবশ্যই আমরা এটা থেকে উপকৃত হবে। আমরা স্যারের ব্যাপারে দোয়া করছি, স্যারকে আল্লাহ তাআলা সুস্থ রাখুক, নেক হায়াত দান করুক, আরো বেশি এলম চর্চা এবং সাহিত্য চর্চা থেকে আমাদেরকে আরো বেশি উপকৃত হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দিক সবকিছুকে। দর্শক, আজকে এই পর্যন্তই। আমরা কথা বলছিলাম, আপনারা শুনেছেন ডক্টর মোহাম্মদ ফজলুর রহমান স্যার, তার সাথে কথা বলছিলাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আমি আলামিন আলম আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে এরকম আরো একজন কোনো ব্যক্তির সাথে আপনাদের কথা হবে, আমাদের কথা হবে, সেই কথাগুলো আপনাদেরকে শোনাবো। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আমাদের স্যারের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।